আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করব। তার ভিতরে তুরস্ক রাশিয়া সম্পর্ক বিষয়ে একটু আলোচনা করব। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটু আলোচনা করব। সর্বশেষ ওই আপনার এর মাঝেই আর কি আলোচনার মাঝেই ও, সিরিয়া ইস্যু নিয়ে একটু আলোচনা করব। আসলে আন্তর্জাতিক পরিস্থিতি এমন এক জটিল, সেটা আসলে কোনটার সাথে কোনটা মিলে যায় কিভাবে যেন যায়া মানে এক হয়ে যায়, এগুলো আসলে বোঝা অনেক দায়। তারপরও আমরা আমাদের সাধারণ জ্ঞানের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সিএনএন সহ বিভিন্ন যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো আছে, এগুলো থেকে বিভিন্ন হ্যাঁ অংশ নিয়ে নিজেদের মতো করে চিন্তা করে এখানে বলতেছি। হয়তো আমাদের কথাগুলো আপনাদের সাথে এক নাও হতে পারে, আবার হয়তো বা কিছু কিছু মিলেও যেতে পারে। যাই হোক, আজকে আমরা শুরু করতেছি। আজকে সিএনএনে আমরা দেখলাম যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তিনি তুরস্কে সফর করেছেন। তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন হারকান ফিদান, তার সাথে তিনি আলোচনা করেছেন। সেই ক্ষেত্রে তিনি বিশেষ করে এখানে সিরিয়া ইস্যু বিষয়ে আলোচনা করেছেন। আপনারা অনেকেই জানেন সিরিয়াতে যে সাম্প্রতিক বাশার আল আসাদের পতন হয়েছে। বাশার আল আসাদ অনেকে বলেন একজন স্বৈরশাসক, অনেকে বলেন তিনি সাধারণভাবেই মানে আসলে সেখানে তো গণতন্ত্র আসলে ছিল না, যদিও পশ্চিমারা গণতন্ত্র মানে সেখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আসলে কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে সেটা আসলে আপনারা সেখানকার পরিস্থিতি দেখলে বুঝতে পারেন। সেখানে গণতন্ত্র তো প্রতিষ্ঠিত হয়নি, আরও উল্টো একটা দেশ মানে খুবই বিশৃঙ্খলাপূর্ণ হয়েছে। তাই বাশার আল আসাদ সরকার পতনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে রাশিয়া। কেননা রাশিয়ার সবচেয়ে বড় একটা মানে নিজ দেশের পরে রাশিয়া সর্বপ্রথম শক্তি প্রদর্শন করতে গেছিল আপনার সিরিয়াতে। আর সিরিয়াতে যাওয়ার পরে সেখানে সে তার প্রভাব বিস্তার করছে আন্তর্জাতিকভাবে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন পতনের পরে মিস্টার পুতিনের নেতৃত্বে রাশিয়া সর্বপ্রথম আন্তর্জাতিকভাবে ওই সিরিয়াতে যায় তার শক্তি প্রদর্শন করছে। এখন এই এই এটাই কিন্তু তার আন্তর্জাতিক বিভিন্ন পলিটিক্সে তার প্রথম পদার্পণ। আর তারপর থেকে অনেক দেশে এসে নাক গলাইছে, অনেক দেশে এসে মানে সফলতার সাথে অনেক কিছু করছে। হ্যাঁ, এখন সেখানে যখন তাদের সমর্থিত সরকার বাশার আল আসাদ তার পতন হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে পতনের ক্ষেত্রে হ্যাঁ বাশার আল আসাদের পতনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে অর্থাৎ তুরস্ক। কেননা বিদ্রোহীদের সাথে তুরস্কের সবচেয়ে ভালো একটা সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল এবং এখনও আছে। তাই আসলে রাশিয়া এখন তুরস্কের মাধ্যমে হয়তো সেখানে তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলা হ্যাঁ স্থাপন করতে চাইতেছে বা রক্ষা করতে চাইতেছে। আর রাশিয়া এবং তুরস্কের মধ্যে আসলে খুবই মানে একটা জটিল সম্পর্ক। যে জটিল সম্পর্ক অনেকে দেখা যায় মুখোমুখি অবস্থানে, আবার অনেক জায়গায় দেখা যায় তারা একই কাতারে আসে, মানে একই সম্মতিতে আসে। এখন আপনারা দেখেন গ্রিসের ক্ষেত্রে, গ্রিসে যেমন যুক্তরাষ্ট্র একটা আপনার সামরিক ঘাঁটি স্থাপন করছে। সেখানে মানে তাদের যত লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট যে সমস্ত অস্ত্রশস্ত্র আছে সব কিছুই সেখানে আছে গ্রিসে। আর গ্রিসের সাথে তুরস্কের একটা দ্বন্দ্ব আছে। আর এই দ্বন্দ্ব থাকার কারণে হ্যাঁ আপনার তুরস্ক সবসময় এখানে আপত্তি জানায়। যদিও তুরস্ক ন্যাটোর সদস্য, কিন্তু ন্যাটোর সদস্যরা মানে ন্যাটো সবসময় তুরস্কের সাথে বিমাতা সুলভ আচরণ করে। কেননা আপনারা জানেন ন্যাটোর আর্টিকেল যে 5 আছে, আর্টিকেল 5 অনুযায়ী কোনো দেশে একটা দেশে যদি আপনার ন্যাটোর কোনো একটা দেশে যদি অন্য কোনো দেশ হামলা করে বা আক্রমণ করে, সেই ক্ষেত্রে ন্যাটোর সকল সদস্যরা নিজেদের মধ্যে মানে নিজেদের উপরে বা নিজ দেশের উপর আক্রমণ হিসেবে ধরে সবাই কিন্তু যে দেশ আক্রমণ করছে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু আমরা দেখা গেল যখন হুতিরা বা অন্য কোনো পক্ষরা যখন এখানে হামলা করলো তুরস্কে, তখন কি হইলো? ন্যাটোর কেউ কিন্তু তুরস্কের পক্ষে দাঁড়ায় নাই। ন্যাটো ন্যাটোর মতো বসে রয়েছে, তুরস্ক নিজে মানে যুদ্ধ করছে। অর্থাৎ তুরস্কের সাথে বিমাতা সুলভ আচরণ করছে। আর ন্যাটো এটা শুরু থেকে করে আসলে বিমাতা সুলভ আচরণ। কেন তুরস্ক এখানে মুসলিম কান্ট্রি, এই হিসাবে অনেকে ধরে নেয় যে আসলে এই জন্য আপনার বিমাতা সুলভ আচরণ করে। তুরস্ক অনেক আগে থেকে আপনার ইয়াতে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চাইছিল, কেন নিচ্ছে না? অনেকে তারা বলতেছে তুরস্কের অর্থনৈতিক বিষয়ে, তারা বলতেছে তুরস্কের মানে সামরিক বিষয় ইত্যাদি ইত্যাদি একটা অজুহাত দিচ্ছে। কিন্তু আপনি দেখেন তুরস্কের রাজনীতিকণ, তুরস্কের জিডিপি বা তুরস্কের যে অর্থনৈতিক অবস্থা আর কি, সেটা কিন্তু অতটা খারাপ না।
এই জন্য যে তারা নিবে না। এখন তারা যদি কেন নিচ্ছে না এটা অনেকে বলতেছেন বা অনেক কিছুতে বিশ্লেষণে পাওয়া যায় যে তুরস্ক মুসলিম কান্ট্রি, এই জন্য তারা নিচ্ছে না। কেননা এক সময় আপনার তুরস্ক ছিল যে আপনার অটোমান সাম্রাজ্যের অধীন। এখন যদি তুরস্ক নেটোতে যোগ দিলে অটোমান সাম্রাজ্যওয়ালারা যেরকম ভাবে ইউরোপের শাসন করছে এরকম তুরস্ক আবার নাকি শাসন করতে পারে, এরকম একটা ভয় তাদের ভিতরে আছে। যাই হোক, আমরা সেদিকে না যাই, আমরা এই যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেখানে গেছেন, সেখানে যায়া বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আপনার যে তুরস্কের যে গ্রিসে যেই আপনার সামরিক ঘাঁটি সেখানে থেকে যুক্তরাষ্ট্র তার অস্ত্রশস্ত্র নিয়ে যাবে, অর্থাৎ সেখানে সাধারণভাবে রাখবে। এক্ষেত্রে আপনার তুরস্কেরও উপকার, রাশিয়ারও কিন্তু উপকার, কেননা এখানে যখন আপনার এই অস্ত্রশস্ত্রগুলো থাকে রাশিয়ার সামরিক শক্তির উপরে একটা চাপ থাকে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র অর্থাৎ রাশিয়ার ঘরের কাছে এসে যদি অস্ত্রশস্ত্র রাখে বা জমা রাখে রাশিয়ার উপরে চাপ থাকে। আর তুরস্কের যেহেতু সীমান্ত লাগে গ্রিস, সেই ক্ষেত্রে তুরস্কের উপর আরও বেশি চাপ থাকে। এখন রাশিয়া এবং তুরস্ক উভয়ই চিল মোডে থাকতে পারবে, যেহেতু সেখান থেকে অস্ত্রশস্ত্র বা সামরিক ঘাঁটিটা বন্ধ করে দেওয়ার একটা কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এখন কবে বাস্তবায়ন হবে তবে সেটা তো আসলে সময় বলে দেবে, সেটা যখন হবে তখন দেখা যাবে। আসলে এরকম নিউজ বিভিন্ন হ্যাঁ আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আছে, তাই সেখান থেকে আলোচনা করলাম। আর রাশিয়া এবং তুরস্ক উভয়ই তারা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে একই কাতারে একই মন মানসিকতা পোষণ করে। তবে কিছু কিছু ক্ষেত্রে তারা সোজাসুজি দাঁড়ায় যায়, মুখোমুখি দাঁড়িয়ে গেল, সেখান থেকে তারা সলভ করে আসতে পারে ওই বিষয়গুলো। কেননা আপনি দেখেন তুরস্কই কিন্তু একমাত্র ন্যাটোর সদস্য যে রাশিয়ার আপনার বিমান কিন্তু ভূপাতিত করছিল, তারপর রাশিয়া সেক্ষেত্রে তারা কিছু বলে নাই। এখন রাশিয়ার কি সেই ক্ষমতা নাই? অবশ্যই আছে, অবশ্যই রাশিয়ার সেই ক্ষমতা আছে তুরস্করে কিছু বলার, কিন্তু তারপরে কেন বলে না? কারণ এরদোগানের সাথে পুতিনের ভালো একটা সুসম্পর্ক আছে। তারা রাষ্ট্রীয়গতভাবে কোনো মনমালিন্যেও জড়ায় গেল, ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে সেটা বুঝাপড়া করে আর কি আসতে পারে। এখানে কেউ হয়তো রাশিয়া তুরস্কের অনেক সময় ছাড় দেয়, আবার তুরস্ক কিছু কিছু ক্ষেত্রে রাশিয়াকে ছাড় দেয়। হ্যাঁ, এইভাবে। কেননা কৃষ্ণ সাগরে রাশিয়া যদি আসলে তুরস্কে ছাড়া আসতে পারবে না, কেননা তুরস্কে সেখানে আপনার সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। এই ক্ষেত্রেও তুরস্কের রাশিয়ার কিন্তু দরকার। আবার রাশিয়া সুপার পাওয়ার হিসেবে রাশিয়া তুরস্কের কাছাকাছি, তুরস্ক রাশিয়া কিন্তু কাছাকাছি, বেশি দূরেরও না। হ্যাঁ, এই কৃষ্ণ সাগর দিয়ে উভয়ের সাথে যোগাযোগ করতে পারে। এখন সেই ক্ষেত্রেও হয়তো তারা উভয়ের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখতে পারে। এই জন্য তাদের নিজেদের ভিতরে তারা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ধরে রাখে। আজকে আর আলোচনা দীর্ঘায়িত করলাম না, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।